আসসালামু আলাইকুম। ইডু পার্কে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম রসায়ন অধ্যায় 4 এর কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে জানবো, কিছু ক খ গ ঘ সম্পর্কে জানবো। তো সেদিক থেকে প্রথমে কিছু ক নম্বর সম্পর্কে জানি। যেমন প্রথম প্রশ্নটি রয়েছে, সেটা হচ্ছে পর্যায় সূত্রটি লিখো। তো পর্যায় সূত্র, আমাদের পর্যায় সারণী অধ্যায়ে টোটাল সূত্র আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে পর্যায় সূত্র, আরেকটা হচ্ছে ত্রয়ী সূত্র এবং আরেকটা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে এই যে পর্যায় সূত্র, ত্রয়ী সূত্র এবং অষ্টক সূত্র, পর্যায় সূত্র দিয়েছেন বিজ্ঞানী মোসলে, ত্রয়ী সূত্র দিয়েছেন বিজ্ঞানী ডোবেরাইনার এবং অষ্টক সূত্রটি দিয়েছেন বিজ্ঞানী নিউল্যান্ড। কথা হচ্ছে পর্যায় সূত্রতে বলা আছে আপেক্ষিক ভর পরিবর্তনের সাথে সাথে ক্রমাগত কি হচ্ছে, পর্যায়বৃত্ত ধর্মগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। যেমন তাপমাত্রা, যেমন হচ্ছে গলনাঙ্ক, তারপরে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এগুলো কি হবে, এগুলো আস্তে আস্তে পরিবর্তিত হবে। এটা বলা হয়েছে পর্যায় সূত্র। আমি আবারও বলে দিচ্ছি, বিজ্ঞানী মোসলে বলেছেন পর্যায় সূত্র, এবং পর্যায় সূত্রে তিনি বলেছেন যে পরমাণুর পারমাণবিক ভর পরিবর্তনের সাথে সাথে বা পর্যায় সারণীতে যে মৌলগুলো থাকবে, এগুলোর ভর পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, তাদের অন্যান্য যে পর্যায়বৃত্ত বৈশিষ্ট্যগুলো এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত পর্যায় সূত্র। এরপরে রয়েছে আমাদের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র দিয়েছেন বিজ্ঞানী ডোবেরাইনার। ডোবেরাইনার বলেছেন যে যদি আমরা এ বি সি 3টা মৌল দেখি, তাহলে এই 3টা মৌলের ক্ষেত্রে যদি আমরা এ এর ভর নেই, সি এর ভর নেই, বি এর ভর নেই, নেওয়ার পরে প্রথম এবং তৃতীয় মৌলের যদি আমরা পারমাণবিক ভরের গড় করি, মানে দুইটা রাশি যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, দিলে সেটা বি এর সমান বা কাছাকাছি একটা মান আসবে। তাহলে এই যে সমান বা কাছাকাছি একটা মান পাইলাম, এটাই মূলত ত্রয়ী সূত্র। আমরা দেখি, যেমন আমরা যদি বলি যে পাবো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটার ভর হচ্ছে 23, এটার ভর হচ্ছে 27। তাহলে এখন কথা হচ্ছে আমরা জানি যে এর ভর 24, দেখি 24 বারের কাছাকাছি কোনো মান আসে কিনা। সোডিয়ামের হচ্ছে 23 এবং অ্যালুমিনিয়ামের হচ্ছে 27 ভাগ 2 সমান আসবে হচ্ছে 25। এইটা হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র ছিল। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নিউল্যান্ড দিয়েছেন, এটা হচ্ছে অষ্টক সূত্র, এবং এই অষ্টক সূত্রের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজাই, 8টা করে মৌল সাজাইতে হবে, সেই জন্য নামটা আসছে অষ্টক সূত্র। তাহলে 8টা করে মৌল যদি সাজাই, সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। তো 8টা করে মৌল সাজানোর পরে যে সারিগুলা তৈরি হইলো, এই সারিগুলার মৌলগুলার মধ্যে একটা ভৌত এবং রাসায়নিক মিল পাওয়া যাবে। এটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র ছিল। যেমন আমরা দেখি যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন সবগুলো কি গ্যাস হিসেবে থাকে সাধারণভাবে, এবং তারা কি থাকতেছে, হাইড্রোজেন থাকতেছে H2 হিসেবে, ফ্লোরিন থাকতেছে F2 হিসেবে, Cl2 থাকতেছে, এদেরকে আমরা হ্যালোজেন বলতে পারি, হাইড্রোজেন বাদে বাকিগুলো হ্যালোজেন। তারপরে দেখা যাচ্ছে এরা দ্বিপরমাণু হিসেবে থাকে, অর্থাৎ একটা ভৌত এবং রাসায়নিক মিল পাওয়া যাচ্ছে। এদের ক্ষেত্রে কি, এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে, এরা সবাই গ্রুপ 1 এর মৌল হচ্ছে। অর্থাৎ অষ্টক সূত্র নিউল্যান্ড বলেছেন যে পারমাণবিক ভর অনুযায়ী 8টা করে মৌল সাজালে প্রত্যেকটা মৌলের সাথে তার পরবর্তী অষ্টম মৌলের একটা ভৌত ও রাসায়নিক মিল পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের ত্রয়ী সূত্রটি থাকতেছে। এরপরে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে পর্যায় সারণীর জনককে। পর্যায় সারণীর জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসি। এরপর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলে। আচ্ছা, অবস্থান্তর মৌল কাকে বলে, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে তা হলো অবস্থান্তর মৌল আসলে কি জিনিস। আচ্ছা, আমাদের ব্লক সম্পর্কে একটা ব্যাপার আছে, ব্লক, এটা বই দেওয়া নাই বাট জেনে রাখো।
প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা যে উপশক্তি স্তরে প্রবেশ করবে সেটা সেই ব্লক মৌল। যেমন আমি যদি কার্বনের ক্ষেত্রে দেখি 1s2 2s2 2p2, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা পি তে প্রবেশ করছে, তার মানে এটা পি ব্লক মৌল। আবার আমি যদি আয়রনের ক্ষেত্রে আসি তাহলে সেক্ষেত্রে পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে এখন কথা হচ্ছে এই যে সর্বশেষ ইলেকট্রনটা ডি উপশক্তি স্তরে প্রবেশ করলো, তাই বলা যায় এটা হচ্ছে আমাদের কি ডি ব্লক মৌল। বোঝা গেল? আশা এইভাবে হচ্ছে আমাদের ব্লক আছে উপশক্তি স্তর যেমন 4টা, ব্লকও আছে 4টা, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ডি ব্লক নিয়ে। ডি ব্লক নিয়ে কি রকম সেটা হইতেছে, ডি ব্লক নিয়ে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 D10, এরকম 10টা অবস্থা আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখতে পারবো। এক্ষেত্রে D1 থেকে 9 পর্যন্ত হচ্ছে অবস্থান্তর মৌল। ঠিক আছে, D1 থেকে 9 পর্যন্ত হচ্ছে অবস্থান্তর মৌল। তাই বলা যায় যেসব অপূর্ণ, যেসব ডি ব্লকের ডি উপশক্তি স্তর অপূর্ণ, মানে D10 হওয়া যাবে না, শুধু D1 থেকে D9 এর ভিতরে থাকবে, তাকে অবস্থান্তর মৌল বলা হয়। এই অবস্থান্তর মৌল বৈশিষ্ট্য কি? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে তারা যৌগিক যৌগ গঠন করে, তারা জটিল যৌগ গঠন করে, ঠিক আছে, এবং তারা প্রভাবক হিসেবে কাজ করে। আমি আবারও বলতেছি, তারা জটিল যৌগ গঠন করে, তারা রঙিন যৌগ গঠন করে, এবং তারা হচ্ছে বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। তিনটা খুবই সাধারণ বৈশিষ্ট্য। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আমরা যদি এইটাতে আসি তাহলে একটা জিনিস বুঝো ভাইয়া, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কিরকম। মনে করো আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে আসি, প্রথমে আসতে হবে হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ, সমযোজী যৌগ তৈরি হবে কার কার মাধ্যমে? অধাতু এবং অধাতুর মাধ্যমে। ঠিক আছে, আর তৈরি হবে হচ্ছে অধাতু এবং অধাতু। তাহলে অধাতুও চাবে ইলেকট্রন গ্রহণ করতে, এই অধাতুও চাবে ইলেকট্রন গ্রহণ করতে। সেজন্য সমযোজী বন্ধনে কখনোই ইলেকট্রন গ্রহণ করে না বা ত্যাগ করে না। এক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে ইলেকট্রন শেয়ার হয়। যেহেতু ইলেকট্রন শেয়ার হয়, যেমন আমরা যদি দেখি পানির ক্ষেত্রে H2O, এটা শুধু সাধারণ গঠন দেখি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে থাকবে 2টা ইলেকট্রন, তারপরে থাকবে হচ্ছে 4টা ইলেকট্রন। না, অক্সিজেনের ক্ষেত্রে টোটাল 6টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে। এবং হাইড্রোজেন যদি আসে, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন এইভাবে শেয়ার করবে, একটা ইলেকট্রন এইভাবে শেয়ার করবে। তো এই তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, এই ইলেকট্রন যেগুলো আছে এগুলাকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এগুলাকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এবং এগুলাকে বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, আর এগুলোকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। যেসব শেষ কক্ষপথের পরমাণুর, মানে শেষ কক্ষপথের ইলেকট্রন যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। এই বন্ধন জোড় ইলেকট্রন গুলোকে হাইড্রোজেনও চায় নিজ কেন্দ্রের দিকে কিছুটা টানতে, এবং অক্সিজেনও চায় নিজ কেন্দ্রের দিকে কিছুটা টানতে। অক্সিজেনের ক্ষেত্রে যে টানার প্রবণতা, বা হাইড্রোজেনের ক্ষেত্রে শেয়ারকৃত ইলেকট্রনটা টানার প্রবণতাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অতএব আমি যদি সংজ্ঞা হিসেবে বলতে চাই, সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন গুলোকে নিজ কেন্দ্রের দিকে টানার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মুদ্রা ধাতু বলতে কি বুঝো। আচ্ছা, মুদ্রা ধাতু বলতে কি বুঝো যদি এটাতে আসি, তাহলে মুদ্রা ধাতু আমাদেরকে দেখতে হবে কি, মুদ্রা ধাতু আমাদের আছে হচ্ছে টোটাল 4টা। সেটা হচ্ছে কপার, সিলভার, গোল্ড, রন্টজেনিয়াম। এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 11।
গ্রুপ 11তে টোটাল 4টা মৌল আছে। এটাকে আমরা বাংলায় তামা হিসেবে চিনি, এটাকে আমরা চিনি হচ্ছে রূপা হিসেবে। এটা হচ্ছে কাপরাম, তামা, এটা হচ্ছে কাপরাম। রূপা এটা হচ্ছে আর্জেন্টাম, এবং এটা হচ্ছে সোনা, অরাম। গ্রুপ 11কে মুদ্রা ধাতু গ্রুপ বলা হচ্ছে কারণ এখানে তামার মুদ্রাও ইউজ হয়েছে পৃথিবীর ইতিহাসে, রূপার মুদ্রা ইউজ হয়েছে, কিন্তু সোনার মুদ্রা ইউজ হয়েছে, কিন্তু রঞ্জেনিয়াম যেটি রয়েছে এটিকে মুদ্রা ধাতু ধরা হয় না। অর্থাৎ গ্রুপ 11কে মুদ্রা ধাতু গ্রুপ বলা হলেও এখানে কিন্তু মুদ্রা ধাতু হচ্ছে 3টা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ রঞ্জেনিয়াম দিয়ে কখনোই কি করা হয় নাই, মুদ্রা তৈরি করে ব্যবহার করা হয় না, সেজন্য এটাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। এরপর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে অষ্টক নিয়ম এবং অষ্টক সূত্র এক নয় কেন। দেখো ভাইয়া, আমরা এখানে দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে অষ্টক সূত্র, আরেকটা হচ্ছে অষ্টক নিয়ম। ঠিক আছে, তাহলে একটা পাবো অষ্টক সূত্র, একটা পাবো হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক সূত্র কি সেটা আমরা একটু আগে জানলাম, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড দিছিল। ঠিক আছে, নিউল্যান্ডের সূত্র। বিজ্ঞানী নিউল্যান্ড বলছে যে আমি যদি এভাবে 8টা করে মৌল সাজাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এই যে সারিগুলো তৈরি হবে, এই সারিগুলোর মধ্যে একটা ভৌত এবং রাসায়নিক মিল পাওয়া যাচ্ছে। ভৌত রাসায়নিক যে মিলটা পাওয়া যাচ্ছে, ভৌত রাসায়নিক মিলটা মূলত এদের এই যে সারি অনুযায়ী পাওয়া যাবে, এটা হচ্ছে অষ্টক সূত্র। কিন্তু অষ্টক নিয়ম যেটা আছে, অষ্টক নিয়ম হচ্ছে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জনের মাধ্যমে নিষ্ক্রিয়তা লাভ বলি, অর্জন দুইবার না বলি। তাহলে সেক্ষেত্রে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জনের মাধ্যমে নিষ্ক্রিয়তা লাভ করতেছে, তাহলে এই যে এইটাকে আমরা বলবো হচ্ছে অষ্টক নিয়ম। যেমন প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম বাদে প্রত্যেকের শেষ কক্ষপথে দেখা যাবে যদি নিয়নে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথমত কি থাকবে 2 8, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8টা ইংরেজিতে লিখি 8টা ইলেকট্রন থাকতেছে। আর্গনের ক্ষেত্রে যদি দেখি তাহলে 2 8 8, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতেছে। এই যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে তা নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে, বা ওই ইলেকট্রন বিন্যাসটা একটা স্থিতিশীলতা অর্জন করতে পারে, তাই এটাকে বলা হচ্ছে যে এটা একটা স্থিতিশীলতা অর্জন করে ফেলছে। ঠিক আছে, এরপরে যেটা আসবে প্রশ্ন সেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ বলতে কি বুঝছো? হ্যালোজেন গ্রুপ, আচ্ছা হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে আমাদের আসি, হ্যালোজেন শব্দের অর্থটা কি? হ্যালোজেন যেটা আছে, হ্যালোজেন, এই হ্যালোজেন শব্দের ক্ষেত্রে হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। তাহলে লবণ উৎপাদনকারী কারা? যারা সমুদ্রে থাকে, তারা কি করতেছে? লবণ উৎপাদন করতেছে। লবণ উৎপাদনকারী হিসেবে থাকতেছে আমাদের গ্রুপ নাম্বার 17। ঠিক আছে, যারা অধাতু হিসেবে সর্বোচ্চ সক্রিয়। এখানে থাকতেছে প্রথমে ফ্লোরিন, তারপরে থাকতেছে ক্লোরিন, তারপর থাকতেছে ব্রোমিন, তারপর থাকতেছে আয়োডিন। সবাই হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপের সদস্য হিসেবে থাকতেছে। 17 নম্বর গ্রুপের সবগুলো মৌলই কম বেশি লবণ উৎপাদনের ক্ষেত্রে কি করে? অংশগ্রহণ করে, তাই এদেরকে হ্যালোজেন গ্রুপ বলা হচ্ছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে পর্যায় সারণীতে হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম। আচ্ছা, হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম এটার ক্ষেত্রে যদি আসি, হিলিয়ামের আমরা দেখি যে একটু পরে আমরা শিখবো যে এই প্রত্যেকটা মৌলের হচ্ছে অবস্থান নির্ণয় করা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি 1s2 দেখি বা এবং তার সাথে সাথে আমরা যদি পর্যায় সারণীটা দেখি, তাহলে নিয়ম অনুযায়ী হাইড্রোজেনের পাশে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল, কিন্তু হিলিয়ামকে রাখা হয়েছে গ্রুপ নাম্বার 18-তে। এটা একটা পর্যায় সারণীর ত্রুটি অবশ্য। তো হিলিয়ামকে কেন এখানে না রেখে এখানে রাখা হইলো? কারণ এর নিয়ম অনুযায়ী দেখা যায় এর অবস্থান হওয়ার কথা ছিল গ্রুপ নাম্বার 2-এ, কিন্তু এটা নিষ্ক্রিয় মৌল হওয়ার কারণে এটাকে একসাথে সবগুলো নিষ্ক্রিয় মৌলগুলোকে রাখার জন্য গ্রুপ নাম্বার 18-কে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ হিলিয়ামকে
পর্যায় ঠিক রাখছে, কিন্তু গ্রুপ 2 এ অবস্থান না দিয়ে গ্রুপ 18 তে অবস্থান দিছে, যেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী একটা ব্যতিক্রম অবস্থান। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু কি, মানে মৃৎ ক্ষার ধাতু হচ্ছে কাকে বলে, কি বুঝো? তাহলে গ্রুপ নাম্বার 2 এ এইখানেই আসি। গ্রুপ নাম্বার 2 এ যদি আসি আমরা, গ্রুপ নাম্বার 2 এ যে মৌলগুলো থাকে এই মৌলগুলো হচ্ছে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, এবং তারা পানির সাথে যুক্ত করে ক্ষার তৈরি করতেছে। আমি আবারও বলতেছি, মৃৎ কথাটার অর্থ হচ্ছে মাটি, ঠিক আছে? অর্থাৎ মৃৎ ক্ষার মানে হচ্ছে মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে যুক্ত হয়ে তারা ক্ষার তৈরি করতেছে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে তারা মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে? তার মানে গ্রুপ 2 কে আমরা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বলতেছি, যেমন বেরিলিয়াম, ক্যালসিয়াম, এই মৌলগুলা, ম্যাগনেসিয়াম। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে অবস্থান্তর মৌল বলতে কি বুঝো? একটু আগে বলে দিলাম, ডিটেলসে বলে দিলাম অবস্থান্তর মৌল বলতে কি বুঝো। এরপরে যে গ ঘ প্রশ্নগুলো রয়েছে তা হচ্ছে পর্যায় সারণীতে কপার, ক্যালসিয়াম ও ফসফরাসের অবস্থান নির্ণয়। আচ্ছা, আমরা একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে যে কোনো মৌলের যদি আমরা অবস্থান নির্ণয় করতে চাই তাহলে পর্যায় আসবে হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর এর সংখ্যা, তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের সর্বোচ্চ শক্তি স্তরের সংখ্যা, অর্থাৎ পর্যায়টা হবে হচ্ছে, মানে আমরা যদি বলি যে সর্বোচ্চ শক্তি স্তর সংখ্যা, সেটা হবে হচ্ছে পর্যায়। এবং আমরা যদি গ্রুপের ক্ষেত্রে আসি তাহলে আমরা টোটাল 3টা প্যাটার্ন পাবো। প্রথম প্যাটার্নটা হচ্ছে NS-NP, এটাকে আমরা বলতে পারি যে 2S 2P সিরিজে আসতে পারে, বা 3S 3P সিরিজে আসতে পারে। এরপরে আরেকটা টাইপ আসতে পারে, সেটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে NS N-1D, অর্থাৎ এই প্যাটার্নটা আসতে পারে 4S 3D বা 5S 4D তে আসতে পারে, এই প্যাটার্নে আসতে পারে। আরেকটা প্যাটার্ন থাকতে পারে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে NS ক্যাটাগরি। এক্ষেত্রে আমরা কোনটাতে কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করব তা যদি আমরা দেখি, তাহলে যদি NS-NP ইলেকট্রন বিন্যাসের শেষে যদি আমরা দেখি যে 2S 2P বা হচ্ছে 3S 3P দিয়ে ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, তাহলে আমাদের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে S এর ইলেকট্রন সংখ্যা প্লাস P এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10। এরপর যেটা আসবে, যদি আমরা এইরকম কোন প্যাটার্ন দেখি তাহলে দেখো S এর ইলেকট্রন সংখ্যা প্লাস D এর ইলেকট্রন সংখ্যাটাই হবে হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এবং এক্ষেত্রে যদি NS দিয়ে শেষ হয়, যেমন 2S দিয়ে শেষ হইতে পারে, 3S দিয়ে শেষ হইতে পারে বা 4S দিয়ে শেষ হইতে পারে, এক্ষেত্রে আমাদের S এর ইলেকট্রন সংখ্যা যেটা থাকবে, এই S এর ইলেকট্রন সংখ্যাটাই হবে মূলত গ্রুপ সংখ্যা। তো আমাদের এখানে মৌল দেওয়া আছে হচ্ছে কপার, ক্যালসিয়াম এবং ফসফরাস। কপার, ক্যালসিয়াম এবং ফসফরাস। আমরা যদি প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসগুলো করি তাহলে দেখতে পারবো। প্রথমে ফসফরাসের করি। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3। আমাদের কপারের ক্ষেত্রে যদি আসি, কপারের ক্ষেত্রে দেখতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা আসি, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা আসি, আমাদের প্রথমত দেখতে হবে একই প্রধান শক্তি স্তরের অন্তর্গত S এবং P টা আছে কিনা। যদি একই প্রধান শক্তি স্তরের অন্তর্গত S এবং P থাকে তাহলে আমাদের গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমত গ্রুপ সংখ্যা নির্ণয় করব হচ্ছে S এর ইলেকট্রন সংখ্যা P এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10 সমান আমাদের এখানে আসবে হচ্ছে S এ আছে 2টা, P এ আছে 3টা এবং 10, টোটাল আসবে হচ্ছে 15। এরপরে আমরা যদি কপারে আসি তাহলে দেখা যাবে আমাদের গ্রুপ সংখ্যা কি কি আসবে? গ্রুপ সংখ্যা আসবে হচ্ছে S এর ইলেকট্রন সংখ্যা প্লাস D এর ইলেকট্রন সংখ্যা। তাহলে S এর ইলেকট্রন সংখ্যা এখানে কত আছে? এটা এখানে ক্লোজ, এটা হচ্ছে এখানে ক্লোজ হয়ে যাবে।
তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখো এই প্যাটার্নটার সাথে মিলে যাচ্ছে, ফসফরাস হচ্ছে এই প্যাটার্নটার সাথে মিলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এবং ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, টোটাল হবে হচ্ছে 11। এরপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে আসি, এখানে 4s2 দ্বারা শেষ হয়েছে, অর্থাৎ এই প্যাটার্নটার সাথে মিলে যাচ্ছে। সেদিক থেকে আমাদের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 2, অর্থাৎ এস এর ইলেকট্রন সংখ্যা। আর পর্যায় সংখ্যা নির্ণয় করাটা খুবই সহজ, আমি একবার দেখাই দিলে বুঝতে পারবা। আমরা যদি পিরিয়ড বা পর্যায় যদি নির্ণয় করতে চাই, এখানে এটা মৌল বোঝাচ্ছে আর এই পি দ্বারা বোঝাচ্ছে পিরিয়ড বা পর্যায়। তাহলে এখানে সর্বোচ্চ কত আছে 3, তার মানে এখানে পর্যায় সংখ্যা হবে হচ্ছে 3। এখানে সর্বোচ্চ সহগ কত আছে 4, তার মানে এখানে পর্যায় সংখ্যা হবে হচ্ছে 4। এখানে সর্বোচ্চ সহগ আছে কত 4, তার মানে এখানে পিরিয়ড বা পর্যায় হবে হচ্ছে 4। অর্থাৎ তাহলে আমি পুরো ব্যাপারটা আবারও বলে দিচ্ছি, যদি NS NP দ্বারা দেখা যাচ্ছে যে তাদের ইলেকট্রন বিন্যাসটা শেষ হচ্ছে, 2s2p দ্বারা হইতে পারে, 3s3p দ্বারা হইতে পারে, 4s4p দ্বারা, যে কোনো প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের পর্যায় সংখ্যা অবশ্যই কি থাকবে, সর্বোচ্চ সহগ যেটা সেটাই থাকবে। কিন্তু গ্রুপ সংখ্যার ক্ষেত্রে এস এর ইলেকট্রন সংখ্যা হবে, পি এর ইলেকট্রন সংখ্যা হবে এবং তার সাথে 10 যোগ হবে। 10 হচ্ছে সূত্রের 10, এটা কোথাও থেকে আমদানি করা হয় নাই, সূত্রের 10 এটা। তো সেদিক থেকে দেখা যাচ্ছে এটা 3s3p দিয়ে শেষ হয়েছে, 3s3p দিয়ে শেষ হওয়ার কারণে এস এর ইলেকট্রন সংখ্যা 2, পি এর ইলেকট্রন সংখ্যা 3 এবং 10, এই তিনটা যোগ করে দিলে আমরা এখানে পাচ্ছি গ্রুপ সংখ্যা 15 এবং সেখানে সর্বোচ্চ সহগ হচ্ছে 3, তাই এখানে পর্যায় হবে হচ্ছে 3। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে NS N-1D, দ্যাট মিন্স 4s3d বা 5s4d। তাহলে 4s3d বা 5s4d দিয়ে যদি আসে, তাহলে এই প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে এটা, অর্থাৎ 4s থাকতেছে, তারপর 3d থাকতেছে, এখানে n-1, এখানে 4 4-1 3। তাহলে এখন দেখো এখানে কি হবে, এস এর ইলেকট্রন সংখ্যা এবং ডি এর ইলেকট্রন সংখ্যা, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা এখানে পাচ্ছি গ্রুপ 11। তার মানে এখানে কপারের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 11 এবং পর্যায় সংখ্যা এখানে সর্বোচ্চ সহগ আছে 4, তাই পর্যায় সংখ্যা হবে 4। এরপরে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে NS, এটা 2s দিয়ে শেষ হতে পারে, 3s দিয়ে শেষ হতে পারে বা 1s দিয়ে শেষ হতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ 4s দিয়ে শেষ হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তার মানে এখানে এরপরে 4pও নাই বা 3dও নাই, তার মানে এখানে শুধু s এর ইলেকট্রন সংখ্যাটা এখানে গ্রুপ সংখ্যা হিসেবে কাউন্ট হবে। এই হলো আমাদের পরমাণুর অবস্থান নির্ণয়। এইভাবে আশা করি অন্যান্য মৌলের ক্ষেত্রে বের করতে পারবা। বাট এখানে একটা জিনিস দেখাই দিই, একটু আগে যে বললাম হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম, তাহলে 1s2 হিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি আসি যে 1s2 এর ক্ষেত্রে কি হইতো, তাহলে s2 এর সাথে মিলে যাচ্ছে, সেখানে গ্রুপ নাম্বার হইতো হিলিয়ামের 2, কিন্তু তাকে গ্রুপ নাম্বার দিছে কত 18। এইখানেই হচ্ছে ইলেকট্রনের মানে হিলিয়ামের অবস্থানটা ব্যতিক্রম। এরপরে যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে ক্লোরিন ফ্লোরিন কার্বন সোডিয়াম, এগুলো পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তিনটা সম্পর্কে আগে একটু ধারণা নেব যে আসলে ধারণাটা কিভাবে কাজ করে। আমাদের মৌলগুলো হচ্ছে ক্লোরিন, আমরা অবস্থান অনুযায়ী লিখি ক্লোরিন। তারপরে মৌলগুলো থাকতেছে হচ্ছে আমাদের সোডিয়াম, এখানে থাকবে কার্বন, এখানে থাকবে সোডিয়াম। দেখো তাহলে এখন কথা হচ্ছে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই হবে গ্রুপ, নিচে লিখি দেখা যাওয়া যেতে পারে, এটা গ্রুপ 17, এটা গ্রুপ 14, এটা হচ্ছে গ্রুপ 1, আর এটা হইতেছে এটা আমাদের কত, আচ্ছা এটা সরিয়ে লেখা 17 নাম্বার গ্রুপের ক্ষেত্রে এখানে আসবে ফ্লোরিন, এখানে আসবে ক্লোরিন, এটা হচ্ছে পর্যায় 2, এটা হচ্ছে পর্যায় 3। দেখো পারমাণবিক ব্যাসার্ধ বলতে প্রথমে আসি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে একটা পরমাণু কত বড় সেটাকে বলা হয়েছে তার ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ যত বড় পরমাণু তত বড়, পরমাণুর ব্যাসার্ধ যত কম পরমাণু তত ছোট। তাহলে এখন কথা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা কিভাবে কাজ করে। যদি আমরা
উপর থেকে নির্ণয় করি, তাহলে 1 নম্বর গ্রুপে যারা থাকবে, সরি 1 নম্বর পর্যায়ে যারা থাকবে, তাহলে সেক্ষেত্রে তার এরকম একটা থাকবে শক্তি স্তর, একটা শক্তি স্তর ব্যবহার করছে। আমাদের প্রত্যেকটা পরমাণুতে আনলিমিটেড শক্তি স্তর থাকবে, বাট শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যে শক্তি স্তর পর্যন্ত যাবে আমরা সেই শক্তি স্তর পর্যন্ত কাউন্ট করব। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা একটা পাইলাম। পর্যায় 2 এর ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে তাদের সবার ক্ষেত্রে 2টা করে প্রধান শক্তি স্তর ব্যবহার করছে। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে তারা 3টা করে শক্তি স্তর ব্যবহার করছে। চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে তারা 4টা করে শক্তি স্তর ব্যবহার করছে। অর্থাৎ যখন উপর থেকে নিচের দিকে আসতেছে তখন দেখা যাচ্ছে তাদের শক্তি স্তরের এই যে ব্যাসার্ধ বা রেডিয়াসটা এইটা বাড়তেছে, যার ফলে তাদের আকার বাড়তেছে। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি উপর থেকে নিচে আসলে বাড়ে। অর্থাৎ আমাদের কি হচ্ছে, উপর থেকে নিচে যখন আসতেছি গ্রুপ সংখ্যা সেম থাকতেছে, কিন্তু পর্যায় সংখ্যা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি হচ্ছে। বাট 2 নম্বর পর্যায়ে যারা আছে তাদের সবার কি প্রধান শক্তি স্তর 2টা ব্যবহার করছে। তৃতীয় ক্ষেত্রে প্রধান শক্তি স্তর যারা তৃতীয় পর্যায়ে আছে তারা প্রত্যেকে কি করছে, 3টা করে প্রধান শক্তি স্তর ব্যবহার করছে। এখন একটা জিনিস চিন্তা করো, তৃতীয় প্রধান শক্তি স্তরে কারা কারা আছে, এটা একটা উদাহরণ হিসেবে নিই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এভাবে আছে আর কি। তাহলে এর প্রপার্টিজ কি কি, ইলেকট্রন 11টা, প্রোটন 11টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন 12টা, প্রোটন 12টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন 13টা, প্রোটন 13টা। তাহলে এই যে একটা জিনিস চিন্তা করো, এদের প্রত্যেকেই প্রধান শক্তি স্তর 3টা করে ব্যবহার করছে, বাট তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার মধ্যে পার্থক্য থাকতেছে। তাহলে সোডিয়ামের 11টা ইলেকট্রন 11টা প্রোটন যে বলে পরস্পরকে আকর্ষণ করবে, কারণ মাঝখানে থাকবে কি, মাঝখানে থাকবে প্রোটন যার চার্জ আছে, নিউট্রনও থাকবে কিন্তু এর কোনো চার্জ নাই, আর ইলেকট্রন থাকবে চতুর্দিকে। তাহলে এই 11টা ইলেকট্রন 11টা প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করতেছে, অবশ্যই 12টা ইলেকট্রন এবং 12টা প্রোটন তার চেয়ে বেশি বলে আকর্ষণ করবে। তাহলে যদি 11টা ইলেকট্রন 11টা প্রোটন যে বলে আকর্ষণ করবে, 12টা ইলেকট্রন 12টা প্রোটন তার চেয়ে বেশি বলে আকর্ষণ করে, তাহলে দেখা যাবে এই ম্যাগনেসিয়ামের আকার কিছুটা ছোট হয়ে আসছে। এরপরে আবার যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি, 13টা ইলেকট্রন 13টা প্রোটন পরস্পরকে আকর্ষণ করতেছে, তাহলে অবশ্যই 13টা ইলেকট্রন এবং 13টা প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তা 11টা এবং 12টার চেয়ে কি হবে, অবশ্যই বেশি হবে। তার মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তার কি হচ্ছে, আকার ছোট হচ্ছে। অর্থাৎ গ্রুপ সংখ্যা যত বাড়বে পারমাণবিক আকার তত ছোট হবে, এবং আমার কথা বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, কমে, এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা ব্যাপার থাকবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। এটা একটু বুঝি। এটা যেহেতু শর্ট ক্লাস বা এটা হচ্ছে খুব দ্রুত পরীক্ষার আগে যারা প্রিপারেশন নিতে চাও তাদের জন্য, বা যারা খুব একদম পরীক্ষার আগের দিন রাতে উপলব্ধি হচ্ছে যে একবারে কিছুই হয় নাই, মূলত তাদের জন্য ক্লাসটা আমরা ডিটেলসে ক্লাস ইনশাআল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো। আয়নীকরণ শক্তি, একটা জিনিস লক্ষ্য করো, বোর পরমাণু মডেল অনুযায়ী যখন আমাদের শক্তি স্তরগুলোকে আমরা কল্পনা করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা পরমাণুতে আনলিমিটেড শক্তি স্তর আছে, প্রত্যেকটা পরমাণুতে আনলিমিটেড শক্তি স্তর আছে, অগণিত শক্তি স্তর আছে, বাট আমরা কাউন্ট করি যে শক্তি স্তর পর্যন্ত তার ইলেকট্রন বিন্যাস যায় সে পর্যন্ত, এবং আমরা ধরে নিলাম যে এইটা ওই আনকাউন্টেবল শক্তি স্তরের পরে এটা হচ্ছে শেষ শক্তি স্তর, এটা হচ্ছে শেষ শক্তি স্তর। তাহলে এখন একটা জিনিস দেখো, যে একটা পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস আছে, এটা ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনটা যে ঘুরতেছে, ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে তাকে সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ঘুরতেছে, তাকে আমরা একটা শক্তি প্রয়োগ করলাম। তাহলে শক্তিটা প্রয়োগ করলাম, তাহলে কি হচ্ছে, শক্তি প্রয়োগ করার ফলে তার শক্তির ভেতরে পরিমাণ, তার ভেতরে শক্তির পরিমাণ বাড়তেছে, এবং শক্তির পরিমাণ বাড়ার ফলে সে তার কি করলো, তার প্রধান শক্তি স্তরটা সুইচ করলো, মানে দ্বিতীয় প্রধান শক্তি স্তর থেকে তৃতীয় প্রধান শক্তি স্তরে চলে গেল, বা উচ্চতর শক্তি স্তরে চলে গেল। তাহলে ইলেকট্রনটা যখন এই প্রধান শক্তি স্তরে অবস্থান করতেছে, তাকে যদি আমি আরো বেশি পরিমাণে শক্তি দেই, সে ক্রমান্বয়ে একদম পার করতে করতে সর্বশেষ শক্তি স্তরে চলে যাবে। তাহলে এই যে সর্বশেষ শক্তি স্তরে চলে গেল, যাওয়ার পরে যখন থাকে সে সর্বশেষ শক্তি স্তরে যখন অবস্থান করতেছে, তার শক্তির পরিমাণটা সর্বোচ্চ। কারণ আমরা জানি শক্তি স্তরের সংখ্যা যত, তার কি হচ্ছে,
শক্তি মানে যে যত বড় শক্তি স্তরে অবস্থান করবে তার ধারণকৃত শক্তির পরিমাণ তত বেশি। কারণ আমরা দ্বিতীয় অধ্যায়ে একটা সূত্র পড়ছি mvr n ইনটু h/2π, অর্থাৎ তার কৌণিক ভরবেগ কিসের উপর নির্ভর করতেছে? তো আমাদের প্রধান শক্তি স্তরের উপর নির্ভর করতেছে। তাহলে একটা পরমাণু যখন সর্বশেষ শক্তি স্তরে অবস্থান করতেছে, তাকে যদি আরো শক্তি দেওয়া যায়, সে যদি আরো শক্তি অর্জন করে, তখন সে পরমাণু থেকে বের হয়ে যাবে এবং স্বাধীনভাবে চার্জ প্রদর্শন করতে পারবে। তাহলে এই যে স্বাধীনভাবে চার্জ প্রদর্শন করলো, তার মানে মুক্ত ইলেকট্রনে আমরা বলতে পারি মুক্ত ইলেকট্রনের শক্তি পরিমাণ সর্বোচ্চ। তাহলে মুক্ত ইলেকট্রনের শক্তির পরিমাণ যদি সর্বোচ্চ হয়, তাহলে ইলেকট্রনের শক্তি সবচেয়ে কম কখন থাকতেছে? যখন সে প্রধান শক্তি স্তরে থাকতেছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে একটা ইলেকট্রন শক্তি গ্রহণ করতেছে, পরবর্তী উচ্চতর শক্তি স্তরে যাইতেছে, আবার শক্তি গ্রহণ করতেছে, উচ্চতর শক্তি স্তরে যাইতেছে, আবার গ্রহণ করতেছে, উচ্চতর শক্তি স্তরে যাইতেছে। এখন যদি তার দেখা যাচ্ছে শক্তি স্তরের থেকে জাম্প করে ইলেকট্রনটা যদি পরমাণু থেকে বের হওয়াটা খুব সহজ হয়, তাহলে তাকে শক্তি কম প্রয়োগ করতে হবে। এখন আমি আয়নীকরণের সংজ্ঞাটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের 1 মোল হচ্ছে আমাদের 1 ডজন যেরকম থাকতেছে সমান 12টা, সেরকম 1 মোল হচ্ছে এরকম একটা একক। জাস্ট এইটুকু মনে রাখো। 1 মোল মানে পরমাণুর সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা বুঝাইতেছে। গ্যাসীয় অবস্থায় থাকলে কি হবে? গ্যাসীয় অবস্থায় থাকা মানে পরমাণুগুলো সব বিচ্ছিন্ন অবস্থায় আছে, কেউ কারোর সাথে যুক্ত নাই, সেই জন্য গ্যাসীয় অবস্থার কথা বলা হয়েছে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় বা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আমি আবার বলতেছি, 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রনকে থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে বা 1 মোল ইলেকট্রন বাদ দিয়ে, ওই ইলেকট্রন গুলা বাদ দেওয়ার পরে যে ধনাত্মক মূলক হবে, অর্থাৎ 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলতেছে। এখন একটা জিনিস চিন্তা করো, যদি একটা পরমাণু ইলেকট্রনটাকে গ্রহণ করতে চায়, ধরে নিলাম এটা একটা পরমাণু এই মুক্ত ইলেকট্রনটাকে গ্রহণ করতে চায়, তাহলে যদি মুক্ত গ্রহণ করতে চায়, তাহলে একটা জিনিস চিন্তা করো যে যখন ইলেকট্রনটা মুক্ত অবস্থায় থাকতেছে তখন তার শক্তির পরিমাণ সর্বোচ্চ, কিন্তু যখন সে একটা পরমাণুতে প্রবেশ করার সময় কি করতে হবে? ওই পরমাণুতে যে শক্তি স্তরে থাকতে হবে, ওই শক্তি স্তরের সমপরিমাণ বা ওই শক্তি স্তরের যে ক্রাইটেরিয়া আছে, ওই শক্তি স্তরে থাকতে গেলে যে নির্দিষ্ট পরিমাণ শক্তি রাখতে হবে, তার চেয়ে 1 চুলও বেশি শক্তি ইলেকট্রন ধারণ করতে পারবে না। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, সর্বোচ্চ শক্তি স্তর অবস্থায় আছে, সর্বোচ্চ শক্তি স্তর থেকে যখন পরমাণু ভেতরে ঢুকবে, তখন দেখা যাবে তখন সে যে শক্তি স্তরে আসুক, সে কিছুটা হলেও শক্তি নির্গত করবে, কারণ সে সর্বোচ্চ শক্তি স্তর থেকে লিমিটেড শক্তির ভেতরে চলে আসছে। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর মানে সর্বোচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন বা শক্তি ধারণকৃত অবস্থায় যখন সে পরমাণুর ভিতরে প্রবেশ করবে, তখন দেখা যাবে কি সে কি করতেছে, তখন সে ইলেকট্রন শক্তিটাকে ছেড়ে দিচ্ছে। যে শক্তিটাকে ছেড়ে দিচ্ছে, এই শক্তিটা মূলত আমরা কাউন্ট করব ইলেকট্রন শক্তির ক্ষেত্রে। বলতেছি, গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে, তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হচ্ছে? গ্রহণ হচ্ছে, এবং ইলেকট্রন শক্তির ক্ষেত্রে নির্গত হচ্ছে, এটা ভুল করা যাবে না। তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হচ্ছে ওই মৌলের ইলেকট্রন শক্তি। তাহলে এখন কথা হচ্ছে, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি দুইটার মানই বেশি হবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ তাহলে যদি পারমাণবিক ব্যাসার্ধ কমে, তাহলে প্রপোর্শনাল টু আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ প্রপোর্শন টু তাহলে কি হচ্ছে? ইলেকট্রন আসক্তি।
আয়নীকরণ শক্তি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। কেন বাড়বে? কারণ ওই যখন আকার ছোট হয়ে আসে তখন ইলেকট্রনটাকে ঢুকতে বা বের হইতে শক্তি বেশি কম খরচ করতে হয় বা শক্তি বেশি গ্রহণ করতে হয়। এখন আমরা যদি ক্রম করি, প্রথমে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম করি, আমাদের মৌলগুলা হইতেছে সোডিয়াম। আচ্ছা আমরা সাজাই, তাহলে এখন অবশ্যই দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কি হবে, মৌলগুলা ছোট হবে। তাহলে কার্বন এবং ফ্লোরিনের মধ্যে অবশ্যই কার্বনের আকার যা থাকবে তার চেয়ে ফ্লোরিনের আকার ছোট হবে। তাহলে কার্বন এবং ফ্লোরিনের মধ্যে কি হবে, ফ্লোরিনের আকারটা ছোট হবে, কার্বনের আকারটা বড় হবে। এবং সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে, সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে অবশ্যই সোডিয়ামের আকার বড় হবে, ক্লোরিনের আকার ছোট হবে। এই পর্যন্ত ক্লিয়ার আছে? তাহলে আমি যদি ক্রম তৈরি করি তাহলে ফ্লোরিন থাকতেছে কি সবচেয়ে ছোট, তাহলে ফ্লোরিন সবচেয়ে ছোট, ছোট থেকে করি আমরা হচ্ছে ছোট থেকে বড় করব। তাহলে ছোট থেকে বড় যদি করি, 1 নম্বরে আমাদের আসতেছে ফ্লোরিন, ফ্লোরিনের পরে কি আসতেছে আমাদের কার্বন, তারপরে কি আসতেছে, তারপরে আসতেছে হচ্ছে ক্লোরিন। কারণ দ্বিতীয় পর্যায়গুলো আছে, তৃতীয় পর্যায়গুলো কি থাকবে, বড় থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে ক্লোরিন এবং তারপরে আসবে হচ্ছে সোডিয়াম। এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তাহলে সেক্ষেত্রে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা আসি, সংক্ষেপে লিখলাম পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হচ্ছে ফ্লোরিন সবচেয়ে ছোট, তারপরে আসে কার্বন, তারপরে আসে ক্লোরিন, তারপর আসে সোডিয়াম। যদি আমি আয়নীকরণ শক্তির ক্রম তৈরি করি, আয়নীকরণ শক্তি এটার ক্রম তৈরি হবে হচ্ছে ঠিক এটা উল্টাটা। তাহলে সেক্ষেত্রে ফ্লোরিন, কার্বন, ক্লোরিন, সোডিয়াম। একটা পরমাণু আকার যত বড় হয় সেটাতে ইলেকট্রন ঢুকানো বা বের করা তত সহজ, একটা পরমাণু আকার যত ছোট হয় তাতে ইলেকট্রন প্রবেশ করানো বা বের করা তত কঠিন। তাহলে আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা সেম প্যাটার্নটা পাবো। আশা করি বুঝতে পারছো। এরপর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা, পর্যায় সারণীর ব্যতিক্রম বৈশিষ্ট্যগুলো কি কি? পর্যায় সারণীর ব্যতিক্রম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে টোটাল 3টা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আচ্ছা আমি সাইডে নোট করি, তাহলে এখানে পর্যায় সারণী আঁকতে সুবিধা হবে। এখানে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে হাইড্রোজেনকে, আর 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে হিলিয়ামকে। আচ্ছা, আর এখানে দেখবা নিচে একটা বক্স দেওয়া আছে, এটা মূলত 6 নাম্বার এবং এটা হচ্ছে আমাদের গ্রুপ 3-এর 6 এবং 7 নাম্বার পর্যায়ের অংশ। এটা হচ্ছে 6 এবং 7, 6, 7। এখানে যে বক্সটা দেওয়া আছে, তাহলে এখন এই যে বক্সটা দেওয়া আছে, প্রথমটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন মৃৎক্ষার ধাতুতে অবস্থান করতেছে, মানে গ্রুপ 1-এ অবস্থান করতেছে, কিন্তু এটা কোনো মতে ধাতু না। ঠিক আছে, এটা ধাতুর সাথে অধাতব আচরণ করে, আবার অধাতুর সাথে ধাতব আচরণ করে, কিন্তু অনেকটা ধাতুর মতো আচরণ করার জন্য একে গ্রুপ 1-এ অবস্থান দেওয়া হয়েছে। কিন্তু হাইড্রোজেন কোনোভাবেই মৃৎক্ষার ধাতু ক্ষার ধাতু মধ্যে পড়ে না, কিন্তু একে অবস্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম ব্যতিক্রম। দ্বিতীয় ব্যতিক্রম যেটা রয়েছে সেটা হচ্ছে হিলিয়ামের অবস্থান। যদি আমরা নিয়ম অনুযায়ী হিলিয়ামের অবস্থান নির্ণয় করতে চাই, তার অবস্থান হবে হচ্ছে গ্রুপ নাম্বার 2। তাহলে গ্রুপ নাম্বার 2 অবস্থান না দিয়ে তাকে অবস্থান দেওয়া হয়েছে গ্রুপ নাম্বার 18-তে, নিষ্ক্রিয় গ্যাসগুলোকে একসাথে রাখার জন্য। সেটা একটা ব্যতিক্রম অবস্থান। এবং তার পাশাপাশি এটাকে বলা হয় ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট। তাহলে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপ যেটা আছে সিরিজটা, এই সিরিজটাকে পর্যায় সারণীর মূল বক্সে অবস্থান দেওয়া সম্ভব হয় নাই। তাহলে এখান থেকে আমি পাইলাম হিলিয়ামের অবস্থান, আরটা থাকতেছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইটের অবস্থান। তাহলে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটকে কি করা হয় নাই,
মূল বক্সে অবস্থান দেওয়া, মূল ছকে অবস্থান দেওয়া সম্ভব হয়নি। এটা পর্যায় একটা ব্যতিক্রম। হিলিয়ামের অবস্থান যেটা আছে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে, তার হওয়ার কথা ছিল গ্রুপ নাম্বার 2, নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে সেটা হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। এটা একটা ব্যতিক্রম অবস্থান। এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, যা গ্রুপ নাম্বার 1-এ রাখা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে যত সহজে সম্ভব তোমাদেরকে আরো ভালোভাবে ভিডিওগুলোকে দেওয়ার। আমি সবসময় চাবো যে তোমরা আমার পাশে থাকো এবং আমি তোমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আমি সহযোগিতা করতে পারি। তোমার যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই তা তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এবং তোমার সংগ্রহে রাখো ভিডিওটিতে লাইক দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।